রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলের কয়েকটি জেলা, বিদ্যুৎহীন জলাবদ্ধ বিভিন্ন অঞ্চল। অতিরিক্ত জোয়ার, অতিরিক্ত বাতাস, ঘরবাড়ি সব বাতাসে সব বেশি গেছে। 5 দিনের মধ্যে কোনো খাবার দাবার হবে না। আমাগো চুলা চাটকি সব পুকুরে নেমে গেছে। মারা গেছে দুইজন, মালিকও মারা গেছে, স্টাফ মারা গেছে, এবং তারপরে আরেকজন অবস্থা খারাপ, তারা ঢাকা ট্রান্সফার করে দিয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজধানীতে 4 জনের মৃত্যু। এমপি আনার হত্যাকাণ্ডের কুল কিনারা করতে পারছে না দুদেশের গোয়েন্দারা। রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য আসামিদের, মূল অভিযুক্ত শাহিনের রহস্যময় বাড়ি ঘিরে কৌতূহল। কাল 90 উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচন। রিটার্নিং অফিসগুলোতে নির্বাচনী সরঞ্জাম নিতে প্রিজাইডিং অফিসারদের ভিড়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল, বিপর্যস্ত জনপদ। সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ। খুলনার কয়রা আর বরগুনা সদরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। খাগড়াছড়িতে পানিবন্দী 2 শতাধিক পরিবার, ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি আর ফসলের ক্ষেত। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ চরাঞ্চল সহ বেশ কিছু উপকূলবর্তী ও পাহাড়ি এলাকা। চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, সাতক্ষীরা সহ কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইল টাওয়ার ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনের সুপতি, হারবাড়িয়া, দুবলারচর, কটকা সহ বিভিন্ন এলাকায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় এখনও পৌঁছাতে পারেনি বন বিভাগের কর্মীরা। খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ। সাইক্লোন সেন্টার থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিরভাগ শহর এখনও জলাবদ্ধ। পানি আছে, চুলে রান্না যাচ্ছে না, খাওয়া দাওয়া যাচ্ছে না, থাকা যাচ্ছে না। পানি আর পানি, পানি তো কোনো দিকে যাচ্ছে না। আমরা খুব ভয়াবহ আছি। পোলা পানি এক্সিডেন্ট করে না মারা যায়, নাকি পানির ভিতরে পড়ে। পানি 3 দিন মানে ঘরে ঘরে আছে। দর্শক, যেমনটা জানাছিলাম ঘূর্ণিঝড়ের খবরাখবর, ঘূর্ণিঝড় রিমালের গতিবিধি এবং সবশেষ পরিস্থিতি জানাতে যাচ্ছি আগারগাঁও আবহাওয়া অফিসে। সেখানে সরাসরি ব্রিফ করছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। পরিমাণ একটু কম ছিল, তাছাড়া কিন্তু বাংলাদেশের অন্য যে বিভাগগুলো ছিল প্রত্যেকটা বিভাগে কিন্তু আমরা প্রচুর বৃষ্টিপাত রেকর্ড করেছি। উপকূলীয় জেলার মধ্যে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, যেমন চাঁদপুরে আমরা বৃষ্টিপাত যে রেকর্ড করেছি 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে 249 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে 200-200-র উপরে আমরা আরও বৃষ্টিপাত রেকর্ড করেছি। যেমন মাদারীপুরে আমরা 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। সেই সাথে 249 সিলেটে 249 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গলে 217 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কুতুবদিয়াতে। 125 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনাতে। মংলাতে 137 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 147 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। সেই সাথে পটুয়াখালীতে 145 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ ঢাকাতে 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি গত 24 ঘন্টায়। সর্বশেষ জিনিসটা যেটা জানতে চাই সেটা হলো এইবারের যে রিমালটা আমরা দেখলাম, এটার বৈশিষ্ট্যটা কি ছিল? যদি 3টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলেন, এবং অতীতের আর কোনো ঘূর্ণিঝড়ের সাথে সেরকম সাদৃশ্য ছিল কিনা। হ্যাঁ, ধন্যবাদ। ঘূর্ণিঝড় যে রিমাল ছিল প্রবল ঘূর্ণিঝড় ছিল। এ কিন্তু একটু মাঝারি ধরনের একটি ঘূর্ণিঝড় ছিল। তবে এই ঘূর্ণিঝড়টির সাথে এর গতিপথ এবং গতি যে বেগ, সে 2009 সালে যে আমাদের আইলা যে ঘূর্ণিঝড়টি ছিল সেই একই পথ মোটামুটি অনুসরণ করেছে, মোটামুটি কাছাকাছি। যদিও সে একেবারেই মানে একজ্যাক্ট পথ না, তবে কাছাকাছি দিয়ে সে অতিক্রম করেছে এবং সেই সময়টাও প্রায় একই ছিল। 2009 সালে 25শে মে আইলা বাংলাদেশ এবং ভারতের উপকূল যেগুলো পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছিল 25শে মে। আর যে আমরা এই বছর যে ঘূর্ণিঝড় রিমাল,
সেই রিমালটি কিন্তু 26শে মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এবং ঘূর্ণিঝড় যে আইলাও কিন্তু মোটামুটি একটু ধীর গতিতে ছিল। সে উপকূল অতিক্রম করার পর তার গতি বেগ কিন্তু কমে গিয়েছিল, অর্থাৎ সে তার মুভমেন্ট যেটা অর্থাৎ উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার যে গতিবেগ, সে গতিবেগটি স্লো ছিল। সেই হিসেবে সে প্রচুর বৃষ্টিপাত দিয়েছিল। সেই হিসেবে এই বছর যে রিমালেরও কিন্তু গতিবেগ ল্যান্ড ক্রস করার পর সে আস্তে আস্তে উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এবং দর্শক, ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে আমরা তখন সরাসরি ছিলাম। আমরা সরজমিনে একটু যেতে চাই। এই যে ঘূর্ণিঝড়, তার প্রভাব রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ঝড় পরবর্তী মানুষের ভোগান্তির খবর আমরা একটু জানতে চাই শাকিল হাসানের কাছ থেকে। তিনি আছেন রাজধানীর ক্রিসেন্ট রোড এলাকায়। শাকিল, এখনও তো বহু এলাকা জলাবদ্ধ রয়েছে, বিদ্যুৎহীন রয়েছে। ঝড় পরবর্তী এই যে মানুষের ভোগান্তি, সেটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই, কি দেখছেন? দুর্ভোগের যে চিত্র আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন, সেই দুর্ভোগ এই এলাকার বাসিন্দারা গত 10 বছর ধরে ভোগ করছেন এবং এটা তাদের একটি ভয়াবহ অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা আসলে যাচ্ছেন। রাজধানীর কেন্দ্রে বাংলা মোটর এবং গ্রিন রোডের মাঝামাঝি এই ক্রিসেন্ট রোড এলাকা এবং এই সড়কটি 4টি দিকে গেছে। এদিকে গ্রিন রোড, এইদিকে বসুন্ধরা এবং ডান দিকে হচ্ছে কাঁঠালবাগান ঢাল এবং এই দিক গেলে ভূতের গলি। এবং এই যে রাস্তার 4 রাস্তার মোড়টা, এবং এখানে গত রাতে কোমর পানি সমান ছিল, সেটি অলমোস্ট প্রায় 4.5 থেকে 5 ফিট পর্যন্ত। আমি প্রত্যেকটি বাড়ির গ্যারেজে পর্যন্ত গিয়েছি, প্রত্যেকটি বাড়ির গ্যারেজ এবং নিচতলা ডুবে গেছে গতকালের এই বৃষ্টিতে। এবং এই এলাকার বাসিন্দারা বলছেন, তারা ঠাট্টা করে বলেন যে হচ্ছে আকাশে মেঘের দেখা মিললেই এই সড়কে পানি জমে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে 1 ঘন্টার বৃষ্টিতেই এই এলাকায় কোমর সমান পানি জমে এবং সেই পানিটি নামতে কমপক্ষে 2 দিন সময় নেয়। যেমন গত রাতে 3টা-4টা পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং তারপরে কিন্তু বৃষ্টি থেমে গেছে, অথচ এখন পর্যন্ত প্রায় 10-12 ঘন্টা পার হয়ে গেলেও পানি কিন্তু নামেনি। এবং এই পানি স্থানীয়রা বলছেন যে বিকেলের আগে আসলে এই পানি নামবে না। তো গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে, এর চেয়ে বৃষ্টি বেশি হয় যখন সামনে বর্ষা মৌসুমে আরও বেশি বৃষ্টি হবে, তখন এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়বে। সকালে যারা স্কুলে গেছে বাচ্চারা, তারা অনেকেই কাপড় ভিজে গেছে, ময়লা নোংরা আবর্জনার মধ্যে তারা গেছে স্কুলে, এবং স্কুল থেকে ফেরার সময় কিন্তু তাদের সেই ময়লা আবর্জনা পানি পার হয়ে আবার বাসায় ঢুকতে হবে। শাকিল, আপনাকে ধন্যবাদ। আপনি দেখাচ্ছিলেন আমাদেরকে ভোগান্তির খবরাখবর। দর্শক, আমরা যেতে চাই ঘূর্ণি রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল, বিপর্যস্ত জনপদ। সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে সেই ক্ষতচিহ্ন, সেই প্রভাবটা জানতে আমাদের সহকর্মীদের কাছে যেতে চাই। শুরুতেই যেতে চাই সাতক্ষীরায় রয়েছে সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, যেই সুন্দরবন আমাদের একেবারেই হাতিয়ার হিসেবে ঢাল হয়ে কাজ করে, সেই সুন্দরবন কেমন আছে একটু জানতে চাই। আর বেরি বাঁধগুলো কি এই দফায় পরিস্থিতি সামাল দিতে পারলো? ন্যান্সি, সুন্দরবন বরাবরই সাতক্ষীরার উপকূলীয় মানুষদের জন্য ঢাল হিসাবে দাঁড়িয়ে রয়েছে, জীবন রক্ষাকারী হিসাবে। আমি কিন্তু একেবারে সুন্দরবনের তীরেই রয়েছি। আপনি দেখছেন এখান থেকেই মূলত সুন্দরবন শুরু, এবং সুন্দর বনাঞ্চলের যে আধিক্য এখানে কিন্তু আপনি দেখছেন নদীর ওপারে। তো আমরা বন বিভাগের সঙ্গে কথা বলেছি, বন বিভাগ আমাদেরকে বলছে সুন্দরবনের মধ্যে যে সকল কলাগাছিয়ার সহ যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে বা বন বিভাগের কর্মীরা যেখানে থাকেন, সেখানকার যে সকল স্থাপনা ছিল এবং যে ওঠানামা করার যে জেটি, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সেখানে যাওয়ার এখনো পর্যন্ত কিন্তু পরিবেশ আমাদের হাতে নেই, বা বন বিভাগের কর্মীদেরও কিন্তু গত 2 দিন সেখানে তারা যেতে পারেনি। তবে আজকে আবহাওয়া পরিস্থিতি যেহেতু এখন একটু স্বাভাবিক হয়েছে, এখন কিন্তু তারা সেদিকে যাবেন, বা তারা সেখানে পৌঁছানোর পর কিন্তু আমরা আসলে বিস্তারিত আরো খবরাখবর জানতে পারবো যে কি ধরনের ক্ষয়ক্ষতি গাছপালার বা বনের গাছপালার হয়েছে। তো আমরা কিন্তু যেটি খবর পাচ্ছি যে সুন্দরবনের মধ্যে যারা যে হরিণ ছিল, হরিণ কিন্তু বিভিন্ন জায়গায় মরে পড়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। আর ভোগান্তির কথা যদি বলি, যে এখানে গেল 3 দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, ফলে সাধারণ মানুষদের কিন্তু ভোগান্তি রয়েছে। পাশাপাশি বেড়িবাঁধ কিন্তু ভাঙেনি। সব মিলিয়ে এই যাত্রায় রক্ষা পেয়েছে সাতক্ষীরা উপকূলের মানুষ। ন্যান্সি, সেটাই আপনার কাছ থেকে শুনলাম। আকরাম, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী যেতে চাই। নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, ক্ষয়ক্ষতি নিরূপণ করার সুযোগ হয়েছিল কিনা একটু জানতে চাই। সবচেয়ে ক্ষতি হয়েছে সেখানে কোন এলাকা?
ন্যান্সি ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় এলাকার বিশেষ করে নোয়াখালীর হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচরে 3টি উপজেলায় মূলত রিমেল ক্ষতি করেছে এবং এখন পর্যন্ত এই এলাকাগুলোর যে জোয়ারের পানি উঠেছিল সেটি এখনো পুরোপুরি নামেনি। এছাড়া এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাতিয়া, নিজুমদ্বীপ, সুবর্ণচর পুরো উপজেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া আসলে ঘূর্ণিঝড় রিমেলের ঝড়ো বাতাসে যতটা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে মূলত জোয়ারের পানি। আমি যেটি গতকালও বলছিলাম বা গতকাল বা এর আগের দিনও জোয়ারে নোয়াখালীর যে উপকূলীয় এলাকা বিশেষ করে নিজুমদ্বীপ বা মেঘনার নদীর বুকে যে বিচ্ছিন্ন চর রয়েছে, নিজুমদ্বীপ, ঢালচর বা ঘাসিয়ার চর, এগুলো একেবারে অরক্ষিত, এগুলোতে কোনো বেড়িবাঁধ নেই। এই সবগুলো চরে আসলে 5 থেকে 6 ফিট উচ্চতায় পানি উঠে গেছিল এবং সেক্ষেত্রে শুধু যদি হাতিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণটা বলি তাহলে আপনি হয়তো বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ রিমেল ক্ষতি করেছে উপকূল সেটি হয়তো বা আপনি বুঝতে পারবেন। সেটি হচ্ছে শুধু হাতিয়া উপজেলায় 30,000 ঘর বাড়ি ক্ষতি করেছে, এছাড়া 8,000 হেক্টর ফসলি জমি ক্ষতি করেছে, আর প্রায় 2,000 গরু, মহিষ বা গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেছে বা মারা গেছে। এছাড়া নিজুমদ্বীপে এখন পর্যন্ত পুরোপুরি গত 3 দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া সুবর্ণচর উপজেলা আউশ, সয়াবিন, সবজি, তিল সহ বিভিন্ন প্রকারের সবজি প্রায় 2,500 হেক্টর জমির ফসল ক্ষতি করেছে। এছাড়া কোম্পানিগঞ্জ উপজেলা চরহালা ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে গেছে। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে যে ক্ষতিগ্রস্ত এলাকা বা মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াবে এবং তাদেরকে নানাভাবে সহযোগিতা করে, তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করবে। সেটাই আমরাও প্রত্যাশা করি যত তাড়াতাড়ি আসলে ঘুরে দাঁড়াতে পারে। সবুজ, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় নারী সহ 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত 8:30 থেকে 9:30টার মধ্যে হয় ঘটনাগুলো। রোববার থেকে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় রাজধানীর খিলগাঁও এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ যায় মরিয়ম নামের এক নারীর। একই দিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ যায় আরও 3 জনের। জলাবদ্ধতার কারণে পথে হাঁটতে গিয়ে মারা যান বাড্ডার বাসিন্দা আলামিন। যাত্রাবাড়ির বাসিন্দা লিজা মারা গেছেন বাসার টিনের প্রাচীর স্পর্শ করে। তাছাড়া ব্যাটারি চালিত রিকশা চার্জ দেওয়ার সময় মারা গেছে রাকিব নামে আরও একজন। সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আমাকে খুঁজতে বের হয়েছে পরে ওই আমাদের যেই জায়গায় আর কি কারেন্টটা আর কি আর্থিং হয়েছিল, তো আমরা ওই রোডটা দিয়ে আর কি আসতেছিল পরে ওই জায়গায় আর কি শর্ট খেয়েছি। আমরা কোনোভাবে একটা মানে অটো গাড়িতে করে অ্যাম্বুলেন্স আপনার ঢাকা মেডিকেল নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর শুনি সে মারা গেছে। হয় মনে করেন ছাতি লয়ে যাইতেছে, ভাত খাওয়ার সময় মনে করেন ওই পড়ে গেছে হঠাৎ করে। পরে আমি ওই দিকে আসার সময় দেখতেছি যে ওই আমার একটা চিক করে মারছে। আমি তো বুঝতে পারি না, আমি দেখতেছি যে কারেন্টের লাইন ছিঁড়ে পড়ে রয়েছে। বাসা থেকে ফেরার পথে রাস্তায় পানি জমে আছে, পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছিলেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। এখনও ধোঁয়াশায় এমপি আনারুল আজিম আনার হত্যার প্রকৃত কারণ। দুদেশের বাঘা গোয়েন্দারা মিলেও করতে পারছেন না কুল কিনারা। রিমান্ডে থাকা আসামিরা এক সময় দিচ্ছে এক তথ্য, যা মেলাতে নাকানি চুবানি অবস্থা। সময়ের সাথে এমপি খুনের বর্ণনাতেও ভিন্নতা আনছে কিলিং মিশন সাকসেস করা শিমুল ভূঁইয়া। কর্মকর্তাদের ধারণা লাশ যাতে উদ্ধার না হয় সেজন্যই দিচ্ছে সব বিভ্রান্তিকর তথ্য। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় ডিবির রিমান্ডে শিমুল ভূঁইয়ার সঙ্গে তার ভাতিজা তানভীর ভূঁইয়াও রয়েছেন। এছাড়া শিলাস্তি রহমান নামের এক নারীও রিমান্ডে আছেন। অপরদিকে কলকাতার সিআইডি পুলিশের রিমান্ডে আছেন খুনের পর মরদেহ টুকরো টুকরো করা ভয়ঙ্কর কসাই জিহাদ। জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে জানা যায়, খুনের পরিকল্পনার আলাপ আলোচনায় শিমুল ভূঁইয়া হোয়াটসঅ্যাপে কথা বলেছেন। এক্ষেত্রে ইন্দোনেশিয়ার একটি ফোন নম্বর ব্যবহার করেছেন। তিনি গ্রেফতারের পর প্রথমে পুলিশকে বলেছিলেন এমপি আনারকে একটি চেয়ারে বসিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ টুকরো টুকরো করে খালে ফেলে দেওয়ার তথ্য দেন। পরে দিয়েছেন আরেক রকম বর্ণনা। পরের ভাষ্য, খুনের উদ্দেশ্যে নয়, আপত্তিকর ছবি তুলে টাকা আদায়ের লক্ষ্যে আনারকে তারা ফ্ল্যাটে ডেকে নিয়েছিলেন। অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে এমপির জ্ঞান ফেরেনি। এরপর তাকে খুন করা হয়। এর আগে আরেকটি ভাষ্যে খুনের আগে এমপির সঙ্গে ধস্তাধস্তির কথাও বলেছিলেন শিমুল। লাশের খণ্ডিত অংশ বাইরে ফেলা নিয়েও তিনি পুলিশকে কয়েক ধরনের তথ্য দিয়েছেন।
ডিবি জানায় চেতনানাশক প্রয়োগ করে আপত্তিকর ছবি তোলা হয়েছে বলে শিমুল যে তথ্য দিয়েছেন তার সঙ্গে শিলাস্তি রহমানের কথার মিল পাননি তদন্তকারীরা। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শিলাস্তি রহমান জানিয়েছেন চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তার সঙ্গে ছবি তোলার মতো কোনো ঘটনা ঘটেনি। ডিবির ধারণা লাশ উদ্ধার যাতে না হয় সেজন্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছেন দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। এদিকে কসাই জিহাদ কলকাতার সিআইডির রিমান্ডে। তাকে নিয়ে সিআইডি পুলিশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েও লাশ বা দেহাংশের কোনো সন্ধান করতে পারেনি। এমপি খুনের ঘটনা তদন্ত করতে ঢাকা থেকে হারুন রশিদের নেতৃত্বে ডিবির 3 সদস্যের তদন্ত দল রবিবার সকালে কলকাতায় পৌঁছায়। তারা বাংলাদেশে গ্রেফতার 3 আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো কলকাতায় যাচাই বাছাই করছেন বলেও জানান ডিবি প্রধান হারুন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পরিচয় দেন ব্যবসায়ী, কিন্তু কি ব্যবসা করেন তা অস্পষ্ট। রাজধানীর অভিজাত এলাকায় যেমন আছে একাধিক বাড়ি, তেমনি আছে ঢাকার বাইরেও। কোনো বাড়ি আবার রহস্যে ঘেরা, ভিতরে কি হয় জানে না কেউ। বলছি এমপি আনারুল আজিম আনার হত্যায় মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের কথা। রাজধানীতে তার এমনই এক রহস্যময় বাড়ির খোঁজ পাওয়া গেছে। কি হয় সেখানে? শাহিনের সাথে কাদেরই বা যাতায়াত ছিল ওই বাড়িতে? আকলাকুস সাফাকে সাথে নিয়ে তা জানার চেষ্টা করেছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। এমপি আনার নিখোঁজের ঘটনায় আলোচিত নারী সেলেস্টি রহমানকে প্রায়ই বাড়িধারার ভাটারা এলাকার এই বাড়িটিতে নিয়ে আসতেন শাহিন। নির্মাণাধীন বাড়িটির 2য় ও 3য় তলায় আছে বিশেষ কামরা, আলো ঝলমলে ছোট ছোট হলরুম। এমনকি বাড়ির কর্মচারীদেরও উপরে ওঠার অনুমতি ছিল না। শাহিনের সাথে বিভিন্ন তরুণীসহ ভিআইপি লোকজনের আসা যাওয়া ছিল, সময় কাটাতেন রাতভর। আমরা কি শাহিন সাহেবের লোক না ডিবির লোক? আমরা আগে শাহিন সাহেবের লোক ছিলাম, পরে ডিবির লোক হয়ে গেছি। মানে আগে শাহিন সাহেবের লোক ছিল? আমাদের দায়িত্ব ছিল হচ্ছে এইসব দেখাশোনা করা, গ্রাউন্ড ফ্লোরে যত যায় পরিষ্কার করা, বাজার টাজার করা। কিন্তু 3 তলার উপরে ওঠা নিষেধ। 3 তলার না, আমাদের এই ফ্লোরেই ওঠা নিষেধ। বিশেষ পার্টি বা মিটিংয়ের সময় কর্মচারী উপস্থিতি থাকতো বেশি। অনুষ্ঠান শেষে চলেও যেত তারা। কয়জন ছিল তোমরা? ছিল তো অনেকেই স্যার, আমি তো নতুন আসছি, আমি তো জানি না। অনেকে বলতে ফ্লোর তো হচ্ছে 2টা ফ্লোরে থাকে, বাকি তো কাজ হচ্ছে। তারা আসতো, কাজ করতে। বাড়িধারার খুব কাছের এলাকার এই বাড়িটির জায়গা সহ মূল্য প্রায় 10 কোটি টাকা। ভেতরে সাজসজ্জার খরচের হিসাব দেখে রীতিমতো অবাক হয়েছেন গোয়েন্দারা। দফায় দফায় এমপি আনারকে অপহরণের পরিকল্পনা এ বাড়িতেও হয়েছিল বলে ধারণা গোয়েন্দাদের। যদিও প্রথমে আইনজীবীর মাধ্যমে বক্তব্য জানাবেন বলেছিলেন, পরে আর যোগাযোগ করেননি শাহিন। 5-6 দিন আগে হবে। ডিবি পুলিশ আসার 5-6 দিন আগে রাতে চলে গেছে। রাতে না, এখানে দিনের বেলা আসছে। একা আসছিল? সাথে কি আসছিল? ম্যানেজার। ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার নির্জন পাড়াগায়ে 50 বিঘা জমির ওপর রহস্যময় আলিশান অভিজাত বাড়িটি আখতারুজ্জামান শাহিনের। তিনি স্থানীয় পৌরসভা মেয়রের ছোট ভাই। দিনের বেলা দারোয়ান ছাড়া কাউকে দেখা না গেলেও রাতের বেলা প্রায়ই নামিদামি গাড়ির আনাগোনা ছিল সেখানে। আমেরিকার পাসপোর্টধারী শাহিন দেশে এসে থাকতেন রহস্যময় এই বাড়িটিতে। এ সময় দেখা করতেন তার বন্ধু এমপি আনারও। পৌর মেয়র দাবি করেছেন তিনি নিজেও জানেন না সেখানে কি হয়, কারা কারা আসা যাওয়া করেন। আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না। এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। এছাড়াও ঢাকার গুলশান, বনানী, উত্তরায় শাহিনের এমন আরও বাড়ি ও বিলাসবহুল ফ্ল্যাটের খোঁজ করছেন গোয়েন্দারা। মূল অভিযুক্ত এমপি আনারকে হত্যার অভিযোগে যিনি অভিযুক্ত, মূল পরিকল্পনাকারী হিসেবে আখতারুজ্জামান শাহিন, তার বাড়ি এটি। বিভিন্ন সময় অভিযোগ আছে আখতারুজ্জামান শাহিন তার বিভিন্ন সহযোগী এবং বিভিন্ন প্ল্যান বা বিভিন্ন অপারেশন করার আগে এখানে বসেই পরিকল্পনা করতেন। এমনকি এই ভাটারা এলাকার অনেকটা নিরিবিলি পরিবেশে এই আলিশান বাড়ির বাহিরে থেকে বোঝার উপায় নেই যে এর ভেতরে এরকম পরিকল্পনা করা হতো বা এরকম আলোচিত একজন ব্যক্তি এখানে নিয়মিত যাতায়াত করতেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ,
ঢাকা। কাল উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছেন প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় সেসব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19টি এবং নানা জটিলতার কারণে 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা।